সিরাজুল্লাহ পলিসি আজ আমরা একটা স্পেশাল কবিকে পেয়েছি। আমি একটু কবির সাথে দাদা আপনার মনের ভিতরে কবিতা বলা চলে হয়তো আমার জীবন থেকে যে কবিতাগুলো লিখি লিখি তো এমন কোনো অধিকারী না স্বাভাবিক জীবনযাপন করে করে একটা কবিতার বই প্রকাশ করার মতো সাংগঠনিক সুব্যবস্থা অথবা আর্থিক সম্পত্তি আমার হয় করে বলতে হয়। অনেক ব্যস্ততার মধ্যে, কারণ তো আমাদের একটা বিশাল বড় সংগঠন ছিল ঘাসফুল নদী সাহিত্য সংস্কৃতি আমরা তার প্রতিষ্ঠিত সদস্য। আমাদের ভিতরে যে সবচেয়ে বেশি রাষ্ট্রপতি কাজল, যার দক্ষতা, যার যোগ্যতা, যার সততা, যার নিষ্ঠা তোলা হয় না ও বললো যে গত বছর এই 21শে ফেব্রুয়ারি আগের 21শে ফেব্রুয়ারি আগে ভাগে বললো যে তোর কবিতাতে আমি কবিতা বই দিই। তো কিছু কবিতা দিলাম তাড়াহুড়ো করে ওটা। তো বের করতে করতে সে ক্যান্সার আক্রান্ত ছিল। সে 17 অক্টোবর চলে যায়। তখন আমার আর একে মৃত্যুতে আমি গ্রস্ত এই 21শে ফেব্রুয়ারি হয়তো 15-16 তারিখ চলে যাওয়ার পরে দেলোয়ার ভাই একদিন বলে যে সুদেব দাও তোমার কিছু কবিতা দিয়ে একটা কবিতা যে কবিতা তো এখন আমি বাঁচতে পারবো না। পরে আগের কবিতা যা আছে সেগুলো ওই কাজলকে দেওয়া যে কবিতা ছিল সেগুলো থেকেই কিছু বাছ বিচার করে ও বলল 60-65টা কবিতা হয় এরকম দেন, ওকে দিলাম। আমি কোনো আশা করিনি যে এই কবিতা বই বেরিয়ে যাবে। কিন্তু 54টা ওইরকমই 60টার মতো বলছিল ওটা এটা হয়েছে। তো ও আমাকে 24 বা 25 তারিখের দিকে বললো কবিতার বই কিন্তু বেরিয়ে যাচ্ছে, কবে বেরোবে? ওর 28 তারিখ। তো আমি আবেগ এবং উৎকণ্ঠা দুটো নিয়ে অপেক্ষা করতে আমার সত্যি 28 তারিখে বেরিয়েছি, বাট মেলা শেষ হয়ে যাওয়ার পরে মেলাতে ঢুকতে পারি। কবিতার বইটা যখন বেরোলো তার সহযোগিতায় বাংলা ধরিত্রী, তখন একটা মানে সাহস হলো, হ্যাঁ পয়সা ব্যয় হয়েছে না কিছু একটা কবিতার বই বের করা যায়। এখন ভুল ত্রুটি অনেক রয়ে গেছে, মুদ্রণের ত্রুটি, সেটা ওই সময়ের অভাবের জন্যই। হ্যাঁ সেটা, এবং ত্রুটি হওয়াতে আমি খুশি হয়েছি যে ত্রুটি না হলে তো কেউ আর এগুলো নিয়ে আলোচনা করতো না। এখন মনে হলো যে এটা বের করতে গেলে অনেক যত্ন করা উচিত, সময় নিয়ে ধৈর্য ধরে, যাতে নিষ্ঠার সাথে কাজটা করলে এটা মানুষের কিছু সমাজ দিতে হবে। কারণ একটা শব্দ যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তার অর্থ পাল্টে যায়। আমি সেই কষ্টটা এখন অনুভব করছি এবং আশা করি যে ভবিষ্যতে তা 3টা প্রশ্ন আছে। সেটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের চেতনা, মানে চেতনার মিছিলে কবিতা আসছে, ওই মুক্তিযুদ্ধের চেতনাটা কীভাবে রিপ্রেজেন্ট করছে? আমাদের সবগুলো কবিতা আগের লেখা কবিতা, এখনকার লেখা রিসেন্ট টাইমের কোনো কবিতা না। কাজে সেখানে যতখানি আসা সম্ভব, আমি তো 71 ম্যাট্রিকের পরীক্ষার্থী ছিলাম। হ্যাঁ, কাজে আমার বয়স এখন 69 গিয়ে আজকে আমি 70-এ পা দিলাম। কাজে আমাদের ভিতরে ততখানি ছিল, এবং এখন আমি এসে বলতে পারি যে মুক্তিযুদ্ধে তখনকার নানান লোকের নানানভাবে অংশ। যেমন আমাদের পৈতৃক বাড়ি বলতে যেটাকে বোঝায়, আমাদের পৈতৃক বাড়ির কোনো চিহ্ন ছিল, নিশ্চিত সম্পূর্ণ ছিল। এবং আমরা স্বাধীনতার পরে আর কখনো সেই রকম এখন আমাদের গ্রামের বাড়ি নাইও, কিন্তু অর্থাৎ আমাদের মতো আমাদের ওখানে 35টা ঘর পুড়ে নিচ্ছিন্ন হয়ে গেছে মাটির সাথে যেমন হয়েছে। সংখ্যালঘু বলে না, ওখানে সংখ্যাগুরুরও গেছে, মানে মুক্তিযুদ্ধে যেটা হয়েছে আর কি সেই চেতনাই ঘুরে ফিরে আসছে। তারপরে আচ্ছা, ভাষা আন্দোলনের বিষয়টা 4টা কবিতা আসছে, 21 সমগ্র বাংলাদেশ, 21শে ফেব্রুয়ারি, 21শে সংলাপ, 21শে বাংলাদেশ, এই 4টা কবিতা। আমার মনে হয় আন্দোলনের চেতনাটা আমার মনে হয় যে
অনেক সময় থাকবেন এখানে? না, 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 অনেক সময় লাগবে। আমার মনে হয় যে এমন একটা প্রসঙ্গ যে ভাষা আন্দোলন মানে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককেই আন্দোলিত করেছে, মানে প্রয়োজন অনুভব করেছে এবং আজও চিরদিন করবে। সেই জন্য তো আমাদের মানে সরকার এবং না, এটা কোনো রাজনৈতিক সরকারের প্রশ্ন না। ভাষাটা অরাজনৈতিক, ভাষাটা সার্বজনীন যে সর্বজনীন। এটা নিয়ে কোনো ই নেই এবং মানুষকে আন্দোলিত করবে, আমাকেও করেছে হয়তো। এর ছাপ আসছে হ্যাঁ। আচ্ছা, আমি রিসেন্ট টাইমে জুলাই যে 5 আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে সুভাষ একটি রাজনৈতিক চৈতন্য, আপনার যে কবিতায় রাজনীতির একটা ইতিহাস আছে, এটার গল্পটা একটু শর্ট। এটা মানে এই উপমহাদেশটাকে আমরা তো এখন কতগুলো দেশে বিভক্ত হয়ে গেছি, কিন্তু যখন অবিভক্ত ভারতবর্ষ ছিল 1947-এর আগে, সেই সময়কার যদি সকল মানুষের কাছে প্রিয় প্রয়োজনীয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা একজনকে খুঁজে বের করতে চাই, তাহলে আমার মনে হয় মহাত্মা গান্ধীও আসে না সেখানে। সুভাষ বসুর সাথে তুলনা করার মতো, সুভাষচন্দ্র বসুকে তুলনা করার মতো আর নেতা ছিল না। সে সফল হয়নি হয়তো, কিন্তু তার ত্যাগ, তার নিষ্ঠা, তার নেতৃত্ব, ইডিওলজি, সেই জন্যই হয়তো আমার কাছে তার একটা ছাপ পড়েছে, যেটাকে আমি অস্বীকার করতে পারি। সে আজও সে প্রাসঙ্গিক। এই আপনার এক একটা কবিতা আমার কাছে মনে হচ্ছে যে এক একটা সেশন আলোচনা করা যাবে, আমাদের টাইম খুব শর্ট। আমি জাস্ট লাস্ট একটা প্রশ্ন যাবো, সেটা 54টা কবিতার ভিতরে আপনি প্রাণ, প্রকৃতি, বাংলার মাটি, বাংলার জল এবং কবিতার রূপ, রস, গন্ধে বিভিন্নভাবে প্রকাশ করছেন। আছে কবিতা, কবির মনন, কবি প্রজ্ঞা, মেধা জায়গা থেকে। তো এই সেটাকে অনেকটা জীবনানন্দ দাশ বা মানে পঞ্চপাণ্ডব যে 5 জন কবিদেরকে অনেকটা রিফ্লেক্স হয়েছে কিনা সেটা সম্পর্কে আমার মনে হয় হ্যাঁ, যেহেতু আমি কবিতা পড়ি এবং এরা যারা আমাদের প্রাচীন ধারার প্রতিনিধিত্ব করেছেন প্রবলভাবে, তাদেরকে অস্বীকার করে তো আমি গড়ে উঠতে পারিনি। সুতরাং আমি বরং প্রকাশ্যে স্বীকার করব যে তাদের দ্বারা আমি প্রভাবিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি, এবং হয়তো আমার কবিতায় যদি তাদের কোনো ছাপ থেকে থাকে, আমি সেটা কৃতজ্ঞতার সাথেই নিজেকে সেজন্য ঋদ্ধ মনে আমি করি। এটাই বলছিলাম যে ভ্রমণের ভিতরে ভ্রমণ, এটা বাংলার মাটি, বাংলার জল এবং প্রাণ, প্রকৃতির সমন্বয়ে টোটালি 54টা কবিতা। এত কিছুর ভিতরে যেহেতু আমার প্রথম কবিতার বই, আমি মনে করি যে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আসলে আমি যদি বলি আমার জ্ঞান, বিদ্যা অর্জন, প্রতিভা এখনও যেন সে ভ্রূণের ভেতরে, আর ভূমিষ্ঠ হইয়া মানুষের যে কত কিছু আর করণীয় থাকে, আমি হয়তো সেই পর্যায়ে পৌঁছিনি। আমি এখনও সেই শিশুও না, মানে ভ্রূণের ভিতরে আমার মনে হয়। মানে আমার অর্জন নিয়ে যদি কেউ কিছু বলেও আমি হয়তো সেখানেই আসি, দেখি সামনে বেরোতে পারি কিনা। অনেক কবি সুদেব পালকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের শর্ট ইন্টারভিউতে সময় দিয়েছে। আপনাদের অনেক শুভ সন্ধ্যা।